প্রিয় দর্শক, আজ আমরা এমন একটা মুহূর্তে কথা বলছি যখন আগুন কেবল ইট পাথর পোড়াচ্ছে না। আজকে আগুন দেওয়া হচ্ছে স্মৃতিতে, আগুন দেওয়া হচ্ছে সংস্কৃতিতে, আগুন দেওয়া হচ্ছে সহাবস্থানে, আগুন দেওয়া হচ্ছে রাষ্ট্রচিন্তায়। প্রিয় দর্শক, ইউনূসের শান্তির বাংলাদেশে আপনারা যারা এখনো বেঁচে আছেন, ধর্ষিত হননি বা চুরি ডাকাতি মবের শিকার হননি, লুটতরাজের শিকার হননি, তাদেরকে অভিনন্দন। হত্যা আর মবের দেশে শুধুমাত্র বেঁচে থাকাটাই আজকে অনেক বড় অর্জন দর্শক। শান্তির দূত অবৈধ ইউনূস সরকারের আমলে বাংলাদেশ আবারও উদযাপন করলো ভয়াবহ এক নৈরাজ্যের রাত, সহিংসতার রাত। ধানমন্ডি ৩২ নম্বরে আবার অগ্নিসংযোগ করা হয়েছে, ভাঙচুর হয়েছে। প্রথম আলো ডেইলি স্টারের প্রধান কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। নিউ এইজের সম্পাদক নুরুল কবির আক্রান্ত হয়েছেন। রাজশাহী, চট্টগ্রামে প্রথম আলো ডেইলি স্টারের অফিস ভাঙচুর হয়েছে। ছায়ানট, উদীচী, ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে আগুন দেওয়া হয়েছে। খুলনা ও চট্টগ্রামে ভারতের হাই কমিশনের কার্যালয় ও বাসভবনে হামলা হয়েছে। উত্তরায় দোকান পুড়েছে, লুট হয়েছে। আবারও আওয়ামী লীগের নেতাদের বাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং সর্বশেষ আজকে দেখছিলাম লক্ষ্মীপুরে এক বাড়িতে, এক রাজনৈতিক নেতার বাড়িতে দরজা বন্ধ করে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়েছে। পুড়ে মারা গেছে ৭ বছরের একটি শিশু। আর সবচেয়ে ভয়াবহ, ময়মনসিংহে ধর্ম অবমাননার অভিযোগ তুলে এক হিন্দু যুবককে গাছে ঝুলিয়ে পিটিয়ে হত্যা করে তার শরীরে আগুন দেওয়া হয়েছে। দর্শক, এই ঘটনাগুলো কি বিচ্ছিন্ন? না। এই ঘটনাগুলো কি আকস্মিক? না। লক্ষ্যগুলো দেখুন, দেখলেই বোঝা যায় এটি একটি সুসংগঠিত আদর্শিক আক্রমণ। যেখানে ১৯৭১ আছে সেখানে আগুন, যেখানে ধর্মনিরপেক্ষতা আছে সেখানে ভাঙচুর, যেখানে সংস্কৃতি আছে সেখানে আগ্রাসন, যেখানে সাংবাদিকতা আছে সেখানে হুমকি, যেখানে সংখ্যালঘু আছে সেখানে লাশ। এই পরিস্থিতিতে আসুন আজকে দেখি যে আমরা ওসমান হাদির যে আজকে যে জানাজা অনুষ্ঠিত হলো সেখানে কে গিয়ে কি বক্তব্য দিলেন, কি বললেন। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন সেই জানাজায় যে প্রিয় ওসমান হাদি, তোমার যে মানব প্রেম, তোমার যে ভঙ্গি, মানুষের সঙ্গে ওঠা বসা, তোমার যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, সেটা আমরা মনে প্রাণে গ্রহণ করেছি। দর্শক, দেশে মব সংস্কৃতি উস্কে দিয়ে মানুষ মেরে গাছে ঝুলিয়ে দেওয়াকে ইন্ডেমনিফাই করে সংখ্যালঘু নির্যাতন আর নারী নির্যাতক শক্তিগুলোকে প্রশ্রয় দিয়ে নজিরবিহীন দমন পীড়ন চালিয়ে ইউনূস মানব প্রেমের বুলি দিচ্ছেন। বাংলাদেশের ইতিহাসে এত জনবিচ্ছিন্ন কোন সরকার প্রধান আমরা কখনো দেখিনি। আর তিনি বলছেন মানুষের সাথে ওঠা বসার কথা। যিনি যমুনা থেকে পারলে বেরই হন না, চুপ করে সেখানে বসে থাকেন। মাসে একবারও উনি জনগণকে দেখা দেন না, টিভিতে ভাষণ দেওয়া ছাড়া। প্রধান উপদেষ্টা আরো বললেন, হাদি তোমার মন্ত্র ছিল বীর উন্নততম শির, আমাদের শির কখনো নত হবে না। মানে দর্শক, ইতিহাস ধ্বংস করে স্বাধীনতা বিরোধী শক্তি আর রাজাকারদের সাথে আঁতাত করে, মুক্তিযোদ্ধাদের অপমান করে, মুক্তিযুদ্ধকে রিসেট করে, বিদেশি প্রভুদের হাতে দেশের সম্পদ তুলে দিয়ে, সার্বভৌমত্বকে বিপন্ন করে, জঙ্গিবাদ উস্কে দিয়ে তিনি উন্নত মমশির করবেন। প্রধান উপদেষ্টা আরো বললেন, প্রিয় হাদি তুমি নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছিলে, সেই নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে নির্বাচন কিভাবে করতে হয় তারও একটা প্রক্রিয়া জানিয়ে গেছো আমাদেরকে। সেখানে কিভাবে বিনীতভাবে প্রচার চালাতে হয়, কিভাবে মানুষকে কষ্ট না দিয়ে কথা বলতে হয়। যেই সরকার একজন প্রার্থীর নিরাপত্তা দিতে ব্যর্থ, যেই সরকার নিজের কিংস পার্টিকে ক্ষমতায়ন করে, তাদের দিয়ে মব করায় নিজের স্বার্থ হাসিলে, যেই সরকার নজিরবিহীন মব ভায়োলেন্সকে ঠেকাতে অনিচ্ছুক, যেই সরকার গণমাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করতে পারে না, সেই সরকার করবে সুষ্ঠু নির্বাচন। দর্শক, এরপরে তিনি বললেন, বাই দ্য ওয়ে তিনি টুপি মাথায় টাথায় দিয়ে গেছেন, তো তিনি বললেন, আজ তোমাকে আল্লাহর হাতে আমানত হিসেবে রেখে গেলাম হাদি। একজন সুদখোর বলছেন ইসলামের কথা। একজন ব্যর্থ সরকার প্রধান দিচ্ছেন নৈতিকতার ভাষণ। ভাবা যায় দর্শক? এবারে কয়েকটা জরুরি প্রশ্ন করি আপনাদের। ১ সপ্তাহ পেরিয়ে গেল
হাদির হামলাকারীরা গ্রেপ্তার হয়নি কেন? যদি ঘাতকরা আ বিবিসির সাথে সাক্ষাৎকারে এটা আমরা দেখেছি বিবিসির সাথে বিবিসির রিপোর্টে আমরা এটা খুব দেখেছি যে ঘাতকরা এই ওসমান হাদির প্রচারণা টিমেরই অংশ ছিল। তাহলে তারা যদি ওসমান হাদিরই প্রচারণা টিমের অংশ হয়, তাহলে দায় আওয়ামী লীগের উপরে চাপানো হচ্ছে কেন? অপারেশন ডেভিল হান্ট 2 নামে আবার নজিরবিহীন দমন-পীড়ন কেন চলছে? ঢাকা ৮ আসনে কি আওয়ামী লীগের কোন প্রার্থী আছে? হাদিকে হত্যা করলে আওয়ামী লীগের কি লাভ দর্শক? আর ভারতেরই বা কি স্বার্থ ছিল একজন স্থানীয় প্রার্থীকে হত্যা করার? আর খুব কাছ থেকে মাথায় যে গুলি, এটা তো কোনো সাধারণ হামলা ছিল না, ছিল একটা স্পষ্ট টার্গেট কিলিং। কে জানতো যে হাদি ঠিক কোন পথ দিয়ে যাবেন, কখন যাবেন? স্বাভাবিকভাবেই তার কাছের কেউ। তো হত্যাকারী হিসেবে যার নাম বলা হচ্ছে ফয়সাল করিম, তিনি বলা হচ্ছে তিনি অস্ত্র মামলায় ছিলেন। সেখান থেকে জামিন পেলেন। কিভাবে পেলেন? কারা দিল? কারা ফ্যাসিলিটেট করল? আর একজন চিহ্নিত সন্ত্রাসী কিভাবে হাদির প্রচারণা টিমে ঢোকে? এই প্রশ্নগুলোর উত্তর না দিয়ে দায় চাপানো হচ্ছে আওয়ামী লীগ এবং ভারতের ওপর। আহ কিন্তু দর্শক, প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট, উদীচী ৩২ নম্বরে হামলা চালালো কারা? এরা কি অচেনা? না, অচেনা নয়। এরা পরিচিত, এরা সংগঠিত, এরা সাহস পাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো এই সাহসটা আসছে কোথা থেকে? বিদেশ থেকে এদেরকে উস্কানি দিয়েছে এমন ২ জন ইউটিউবারকে আমরা সবাই চিনি। আমি এখন তাদের নাম বলছি না। কারণ আমার এই নামগুলো উচ্চারণ করতেও আমার রুচিতে বাধে। কিন্তু দেশের ভিতরে বসে যারা এদের কথা শুনে বা অন্য কারো কথা শুনে এইসব হামলা সংগঠিত করেছে, তাদের একজনের বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি? কেন হচ্ছে না? প্রত্যেকের কিন্তু ডজন, ডজন ভিডিও ফুটেজ আছে। একজনকেও চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হয়েছে? প্রথম আলো আর ডেইলি স্টারের হামলার ঘটনার ১২ ঘন্টা বেশি সময়ের পর ইউনূস সরকার একটা দায়সারা বিবৃতি দিয়েছে। কেন হামলা থামানো গেল না, এই বিষয়ে কিন্তু একটি শব্দও এই সরকার উচ্চারণ করেনি। প্রথম আলো আর ডেইলি স্টার অভিযোগ করেছে, স্পষ্টভাবে বিবিসির কাছে অভিযোগ করেছে যে সরকারের কাছ থেকে সাহায্য চেয়েও তারা পাননি। এবং ডেইলি স্টারের একজন বলেছে যে সরকারের শিথিল মনোভাব তাদেরকে ভাবিত করেছে। প্রথম আলো এবং ডেইলি স্টার অবশ্যই বন্ধ করতে হবে এমন ঘোষণা দিয়েছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সভাপতি ও শিবিরের নেতা মোস্তাকুর রহমান। ইসলামী ছাত্র শিবিরের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মোস্তাফিজুর রহমান প্রকাশ্যে বলেছেন, রাজনৈতিক লড়াই করে বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা অর্জন সম্ভব নয়। বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে, তাহলেই নাকি বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা অর্জিত হবে। এগুলো তো সংগঠিত সহিংসতার প্রকাশ্য ঘোষণা দর্শক। আর ইউনূসের কিংস পার্টি এনসিপি তো কথায় কথায় ভারতের সেভেন সিস্টার্স আলাদা করার কথা বলে। তার প্রিয় মাস্টার মাইন্ড মাহফুজ তো প্রকাশ্যে হুমকি দিয়ে কিছুদিন আগে বললেন যে লাশের বদলে তারা লাশ ফেলবেন। আর এই জামাত শিবির এনসিপি নিয়েই ইউনূস আজকে গেছেন ওসমান হাদির জানাজায়। বলুন তো এই সরকার কি আদৌ বিচার করবে এইসব মব ভায়োলেন্সের? নাকি ধরে নিতে হবে এইসব সহিংসতাকে তিনি এক ধরনের নীরব সমর্থনই দিচ্ছেন? এদিকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আজকে বলেছে এই হত্যাকাণ্ড এবং এইসব মব ভায়োলেন্স এর নিরপেক্ষ তদন্ত হতে হবে এবং দোষীদের জবাবদিহিতার আওতায় আনতেই হবে। কিন্তু প্রশ্ন হলো এই সরকার কি সত্যি বিচার করবে? দর্শক, একবার ভাবুন তো, নির্বাচন না হলে ক্ষমতায় থাকবে কে? গণমাধ্যম যদি ভেঙে পড়ে লাভ কার? ভারতের সঙ্গে সংঘাত লাগলে কার এজেন্ডা পূরণ হয়? আমরা সবাই এই উত্তরগুলো জানি, তাই না? দর্শক, আগুন জ্বলছে, প্রথম আলো জ্বলছে, ডেইলি স্টার জ্বলছে, জ্বলছে পুরো দেশ। যেই প্রথম আলোর মতিউর রহমান একসময় দম্ভ করে বলেছিলেন, শেখ হাসিনা নেই কিন্তু প্রথম আলো থাকবে। যেই মাহফুজ আনাম একসময় ইউনূসের জন্য গদগদ হয়ে বলেছিলেন, প্লিজ ইউনূস সাহেব আপনি যাবেন না। সেই প্রথম আলো আর সেই ডেইলি স্টার আজকে কোথায় দাঁড়িয়ে দর্শক?
শেখ হাসিনাবিহীন বাংলাদেশে আপনারা কেমন আছেন জনাব মতিউর রহমান, জনাব মাহফুজানা? আপনারা টিকে থাকলেন কি? আপনারা সেধে মালা দিয়ে দানব ডেকে এনেছিলেন বাংলার মাটিতে। আপনারা ভুলে গিয়েছিলেন ৩২ নম্বর পুরলে ১ম আলো পড়ে বঙ্গবন্ধুর কন্যা না থাকলে বাংলাদেশ থাকে না। ফ্র্যাঙ্কেনস্টাইনের দানব একদিন তার প্রভুকে বলেছিল, "ইউ আর মাই ক্রিয়েটর, বাট আই অ্যাম ইউর মাস্টার।" দর্শক, দানবকে তোষামোদ করে মাথায় হাত বুলিয়ে বশ করা যায় না। দানব একদিন না একদিন তার হিসাব কড়ায় গণ্ডায় বুঝে নেয় এবং বুঝিয়ে দেয়। আর এখানেই দর্শক আমাদের আশাবাদের জায়গা। কারণ বাংলাদেশের ইতিহাসে একজন নেত্রী আছেন যাকে হাজারো দানব ভয় পায়। কারণ তিনি মাথা নত করেন না, কারণ তিনি ইতিহাসের পক্ষে দাঁড়ান, কারণ তিনি রাষ্ট্রকে কখনোই দানবের হাতে তুলে দেননি। শেখ হাসিনা শুধু একজন মানুষ নন, তিনি একজন প্রতিরোধের নাম। আজ যত ষড়যন্ত্র, যত আগুন, যত সহিংসতা, তার গভীরে একটি ভয় কাজ করছে। ফিরে আসবে সেই নেতৃত্ব, ফিরে আসবে সেই রাষ্ট্রচিন্তা, ফিরে আসবে সেই বাংলাদেশ, যেই বাংলাদেশ মাথা নত করে না। কারণ এই দেশের মানুষ জানে বীর উন্নত মম শির শুধু স্লোগান দিয়ে মুখের কথায় ধরে রাখা যায় না। এটি ধরে রাখতে লাগে ইতিহাসের দায় নেওয়ার সাহস, লাগে রাষ্ট্র চালানোর অভিজ্ঞতা, লাগে দানবকে চিনে তাকে দমনের সক্ষমতা। আর বাংলাদেশের ইতিহাসে এই কাজটি একবারই ধারাবাহিকভাবে সম্ভব হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের হাত ধরে। দর্শক, আগুন নিববে, দানব পরাজিত হবে, ইতিহাস তার জায়গায় ফিরে আসবে। কারণ এই দেশ জানে বীর উন্নত মম শির কিভাবে ধরে রাখতে হয় এবং কার হাতেই আসলে সেটি নিরাপদ।